হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, আমি শুরু করতেছি। আচ্ছা, এই যে থ্যাংক ইউ গাইস। দেখতে পাচ্ছি প্রায় ৫ জনের মতো এই সেশনে জয়েন করেছেন। আ থ্যাংক ইউ ভেরি মাচ আ জয়েন করার জন্য। আর এটা আমি উম আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আর এই কারণেই আমি খুব দ্রুত ছোট একটা স্লাইডের মতো বানিয়েছি এবং আশা করি যে স্লাইডটা দিয়ে বোঝাতে চেষ্টা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যখন আমি কথা বলছি প্লিজ বিষয়গুলো নোট করে রাখবেন কিছুটা যেটা আপনাদের দরকার মনে হয় যে আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে। ওটা নোট করে রাখবেন এবং আমাকে তো জানেনই আমি প্রশ্ন করলে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সো ওই প্রশ্ন পরে আমাকে ওই নোট দেখে প্রশ্ন করতে পারবেন। আ জুয়েল সিদ্দিকী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশা করি সবাই ভালো আছেন। সো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট ১১ জন জয়েন করেছেন। থ্যাংক ইউ গাইস। আ আমি চেষ্টা করলাম যে আজকে একটু আগেভাগেই সেশনটা করার জন্য যাতে আ আগের চেয়ে বেশি লোক আ এই সেশনে জয়েন করতে পারেন। সো I hope it will be very useful to you. Okay, so আমি যে স্লাইডটা বানিয়েছি দেখি আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা। স্লাইড বলতে আসলে টপিক গুলো নিয়ে আমি একটু কথা বলব। তো চলুন আমি ওইটাই শেয়ার করার চেষ্টা করি। ওকে। ওকে, বলবেন যে আপনারা স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা? I guess দেখতে পাচ্ছেন ২১ জন অলমোস্ট জয়েন করেছেন। থ্যাংক ইউ গাইস। বাংলাদেশে আমি রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ শুরু করছি। আম আসিফের সাথে এবং উম I hope যদি এটা সাকসেসফুল হয়, আমি সবাইকে জানানোর চেষ্টা করব। আ যে আসলে এটা কি হচ্ছে। আমরা মানে প্রজেক্টে কি করতেছি। তো এই প্রজেক্টের কারণে আমি প্রায় ২০ জনের উপরে ২০ বা অলমোস্ট ২৫ জনের মতো আমি বিভিন্ন জনের ইন্টারভিউ নিয়েছি। আমি এবং আসিফ ইন্টারভিউ নিয়েছিলাম আপনার অভ্যুত্থানের আগে। তো আমি চাচ্ছিলাম যে অভ্যুত্থানের সময়ই মানে অভ্যুত্থানের ঠিক আগেই প্ল্যান করছিলাম যে এই সেশনটা করব। তো যেহেতু করা হয় নাই, তো এখন আবার মানে করার চেষ্টা করতেছি। তো এটাই আসলে ব্যাকগ্রাউন্ড যে আমি যখন সবার ইন্টারভিউ নিলাম আমি আ কিছু প্রশ্ন করছি যে আপনারা কি কাজ করেন? কেউ বলছে যে তারা ব্যাকলিংক এর কাজ করে, কেউ টেকনিক্যাল এসইও করে, কেউ আপনার লোকাল এসইও করে ইত্যাদি। সো ভালো কথা। তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছি। তারা কম বেশি সবাই প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু একটা জায়গায় গিয়ে সবাই আটকে গেছে। একটা প্রশ্নে। এবং প্রশ্নটা কিন্তু খুব কোনো ট্রিকি কোনো প্রশ্ন না। একটা সাধারণ প্রশ্ন যে আপনি যে একটা কাজ করতেছেন, আপনি লোকাল এসইও করতেছেন, আপনি টেকনিক্যাল এসইও করতেছেন, আপনি আ আরাফাত হোসেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। সো আপনি লোকাল এসইও করতেছেন, টেকনিক্যাল এসইও করতেছেন, আ লিঙ্ক বিল্ডিং করতেছেন। আ ঠিক আছে? খুব ভালো কথা। কিন্তু আপনি আপনার আপনি যে একটা কাজ করছেন, এটার সাকসেস আপনি ক্লায়েন্টকে কিভাবে দেখাবেন? কারণ আপনি বলতে পারেন আমি ব্যাকলিংক করছি, ১০০ টা ব্যাকলিংক করছি। রাইট? ক্লায়েন্টের they don't understand ব্যাকলিংক। সো আপনি ১০০ টা করেন আর ১০০০ টাই করেন। ক্লায়েন্ট তাহলে কি বুঝবে? রাইট? এরকম আপনি বলতে পারেন যে আমি লোকাল এসইও তে ১০০ টা সাইটেশন করছি, ১০০০ টা সাইটেশন করছি ইত্যাদি। এগেইন ক্লায়েন্টের তো ওইটাতে লাভ নাই আসলে। ক্লায়েন্ট জানতে চায় যে একটা tangible আ একটা রেজাল্ট সে দেখতে চায়। রাইট? আপনি ১০০ টা করেন আর ১০০০ টা করেন। ক্লায়েন্টের কাছে সবই সেম। এবং একটা ধারণা আছে যে আপনি আ এসইও করলে ডাইরেক্ট আপনার রে র‍্যাংক বেড়ে যায়। এটা আসলে ঠিক না। সব এসইও তে কিন্তু আবার র‍্যাংক বাড়ে না। রাইট? সো এখন আপনি মনে করেন এসইও করলেন। এসইও করার পরে র‍্যাংক বাড়ল না। তখন আপনি কি বলবেন? তাহলে কি আপনি কাজ ভালোমতো করেন নাই? ক্লায়েন্ট তো বলবে যে, "না, তুমি ভালোমতো করো নাই। কারণ আমার ট্রাফিক বাড়ে নাই, আমার র‍্যাংক বাড়ে নাই।" কথাটা কি সত্য কিনা বলেন? যে আপনি একটা অনেক কষ্ট করে আপনি লোকাল এসইও করলেন, ব্যাকলিংক করলেন, টেকনিক্যাল এসইও করলেন। আপনার কাজ আপনি ঠিক মতোই করছেন। কিন্তু র‍্যাংক বাড়ে নাই। এখন কিংবা ভিজিটর বাড়ে নাই। এটা তো আর আপনার দোষ না। এইজন্য প্রত্যেকটা এসইও ক্যাম্পেইন এর জন্যে একটা রিপোর্টিং KPI দরকার। কি
পারফরমেন্স ইন্ডিকেটর, কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর। সব টেকনিক্যাল এসইও বলেন কিংবা এসইও বলেন, লোকাল এসইও বলেন, সবগুলোর কেপিআই কিন্তু আপনার ট্রাফিক বৃদ্ধি করা না। তো এই জন্য যখনই আপনি কোনো একটা ক্লায়েন্ট পাবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি যে কাজটা করতেছেন সেটাতে কি লাভ হবে, কিংবা সেটাতে কিভাবে আপনি বোঝানো যাবে যে আপনি এটা ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন। সব ক্ষেত্রে কিন্তু আপনি টেকনিক্যাল মানে র্যাঙ্ক বাড়ে না। তো এইটা হচ্ছে আসলে আমি এক্সপ্লেইন করতে চাচ্ছি যে কোন ধরনের ক্যাম্পেইনের জন্য কোন কেপিআইটা ইউজ করা উচিত। এবং এই জিনিসটা প্রত্যেকে আইদার ভুল বলছে, অথবা সে আমাকে উত্তরই দিতে পারেনি, হয় ভুল নয়তো উত্তরই দিতে পারেনি। এবং অবভিয়াসলি আমি তাদের নাম বলতে চাচ্ছি না, বাট আপনারা যদি আপনাদের মধ্যে কেউ যদি সেই ইন্টারভিউতে ছিলেন, তা আপনি ভালো করে জানেন যে আমি প্রত্যেককে সময় নিয়ে এক্সপ্লেন করছি যে কোনটার জন্য কোন কেপিআই দরকার। এবং এই জিনিসটা কিন্তু আপনার জব ইন্টারভিউ বলেন কিংবা আপনার ক্লায়েন্ট হ্যান্ডলিং বলেন, সব কাজে লাগবে। সো এইটা একটু একটু মানে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ওকে। সো প্রথম কথা, প্রথমে আমি যদি বলি যে আপনি মোস্ট অফ দ্য পিপল যাদের সাথে আমার কথা হয়েছে তারা আপনার লোকাল এসইও করে, খুবই ভালো কথা। ইভেন আমার তো এই যে কয়েকদিন আগে আমি একটা ছোট্ট একটা কাজের জন্য ইন্টারভিউ নিয়েছিলাম, এবং যারা ইন্টারভিউতে জয়েন করেছেন আহ, তারা জানেন যে তাদেরকে আমি এক্স্যাক্টলি সেম প্রশ্নটা করছি যে আপনি যে লোকাল এসইও করতেছেন, হাউ ইউ গোনা প্রুভ যে আপনি ভালো কাজ করছেন। অনেকে আমাকে বলছে যে আমি তো সার্চ কনসোলে ট্রাফিক দেখাবো কিংবা গুগল অ্যানালিটিক্সে ট্রাফিক দেখাবো। ব্যাপারটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি তো কাজ করতেছেন জিএমবি নিয়ে, রাইট? গুগল মাই বিজনেস নিয়ে কিংবা জিবিপি, যেটাই বলেন, গুগল বিজনেস প্রোফাইল কিংবা জিএমবি। এটার সাথে কিন্তু জি এর কিন্তু কানেকশন নাই। আপনি ইমপ্রুভ করতেছেন গুগল ম্যাপকে, ওটার সাথে কিন্তু জি এর কোনো কানেকশন নাই। তাহলে আপনি কি করে আপনার দেখাবেন ক্লায়েন্টকে যে আপনার কারণে তার ট্রাফিক বাড়ছে? জিএমবি তে ফর এক্সাম্পল, জিএমবি তে যদি আপনার কাজ করেন, এটা যদি ইমপ্রুভ করে, ওইটার ইমপ্রুভমেন্ট কিন্তু আপনার সার্চ কনসোলে কিংবা ইয়েতে আসবে না, জিএতে আসবে না। জিএতে আসবে যদি আপনি তার ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন। তা রাইট, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি এই জিনিসটা আগে খেয়াল করছেন, মানে চিন্তা করে দেখছেন কিনা জানি না, যে আপনি যদি গুগল মাই বিজনেস নিয়ে কাজ করেন এবং ওটাতে আপনার তার ভিজিবিলিটি বাড়ে কিংবা ইমপ্রেশন বাড়ে, হোয়াট এভার ইমপ্রুভ হয়, ওটাতে কিন্তু আপনার জিএতে কোনো ইম্প্যাক্ট আসবে না। তখন আপনি হঠাৎ করে বলতে পারবেন না যে চলো জিএতে আমি ট্রাফিক দেখাই। তখন যদি তাকে এই এই বিষয়টা হয়েছে গত পরশুদিন, আমি একজন যাকে ইন্টারভিউ নিচ্ছিলাম, উনি আমাকে বলল যে আমি তো আমার ট্রাফিকটা আমি জিএতে দেখাইতে পারবো। আমি বললাম চলেন দেখান। বলতেছে, উনি বললেন যে জিএ ট্রাফিকটা যদি কোনো একটা সিটি থেকে আসে, তাহলে এইটা হচ্ছে আমার কাজের ফলাফল। আমি বললাম না, জিএতে যে ট্রাফিকটা আসছে সে ওই জায়গায় গুগলে সার্চ করছে এবং ওই গুগলের পেজে মানে সার্পে ক্লিক করছে এবং সে ওয়েবসাইটে আসছে, ওটাতে কিন্তু জিএতে হাতই দেয় নাই ওই লোক। তাহলে আপনার কিভাবে আপনি ওই ট্রাফিকটাকে আপনি নিজে ট্রাফিক বলতে পারেন? এটা কিন্তু আনইথিক্যাল, এটা কিন্তু ঠিক না, কারেক্ট না। এবং এমনও হইতে পারে যে দেখা গেল আপনি বললেন যে এটা আপনার ট্রাফিক, এবং সেই মনে করেন কোম্পানির আরো এসইও গাইজ আছে, তারা বলবে না ওটা তো আমার ট্রাফিক। এখন দুইজনের মধ্যে কিন্তু লাগালাগি হয়ে যাবে। তো এই কারণে আপনার মেইন যেটা কেপিআই হওয়া উচিত সেটা হচ্ছে আপনার গুগল মাই বিজনেসের এই যে আপনার ড্যাশবোর্ডটা থাকে, এই ড্যাশবোর্ডটা যে আপনি দেখাবেন যে মার্চ মাসে আমার এই ট্রাফিক ছিল, এপ্রিল মাসে এটা ছিল, মে মাসে এটা ছিল, আগস্ট মাসে এটা ছিল, যখন আমি কাজ শুরু করছি তারপরে এটা ইট গন আপ, রাইট? তো আপনি যেটা করতে পারেন, প্রত্যেক মাসে আপনি এই রিডিংটা নিবেন, কারণ এই রিডিংটা তো আপনার 6 মাসের জন্য থাকে।
সেপ্টেম্বর মাসে কিন্তু আর মার্চ মাসেরটা দেখতে পারবেন না। সো যখনই আপনি কোনো একটা ক্লায়েন্ট পাবেন, সাথে সাথে আপনি এই নাম্বারগুলো একটা গুগল ডক্সে সেভ করে রাখবেন, যাতে আপনি ভবিষ্যতে যখন কোনো রিপোর্ট করবেন এই নাম্বারগুলো দিয়ে আপনি আপ ডাউন দেখাইতে পারেন। সেম ওয়েতে আপনি একটা ট্যাব করবেন হচ্ছে কলের জন্য, মেসেজের জন্য, বুকিং এর জন্য, ডাইরেকশনের জন্য, ওয়েব ক্লিকের জন্য, রাইট? তাহলে এই জিনিসগুলোকে আপনি আহ, কি বলে ট্র্যাক করতে পারবেন মান্থ ওভার মান্থ। এটা একটা। 2 নম্বর হচ্ছে ওয়েব ক্লিকটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে যখন কেউ আপনার আপনার মনে করেন ম্যাপে কাজ করলেন এবং ম্যাপটা খুবই ভিজিবল হয়ে গেছে, রাইট? এবং সেখানে অনেকে ক্লিক করার পরে সে আপনার ওয়েবসাইটে ক্লিক করে, ওই ক্লিকটাকে কিন্তু আপনি আপনার ট্রাফিক বলতে পারেন। ম্যাপের ক্লিককে আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিককে আপনার ট্রাফিক নিজের বলতে পারেন, কিন্তু ওটাকে প্রুফ করবেন কিভাবে যে এটা ম্যাপ থেকে আসছে? এই জন্য আপনি নর্মাল আপনার যে ওয়েবসাইট আছে ওই ইউআরএলটা ডাইরেক্ট না বসে ইউটিএম কোড অ্যাড করে বসাবেন। এটা মনে রাখবেন। যখনই আপনি আপনার ওয়েবসাইটের যে আপনার বিজনেসের ওয়েবসাইটের লিংক গুগল মাই বিজনেসে বসাবেন, কিংবা বুকিং ফর্মের যে লিংক আছে সেটা বসাবেন, তার সাথে ইউটিএম একটা অ্যাড করে দেবেন, রাইট? ইউটিএমে কি থাকে? ইউটিএমে থাকে হচ্ছে 3টা অপশন, রাইট? একটা থাকে হচ্ছে সোর্স, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে ক্যাম্পেইন। এটার মধ্যে মনে করেন সোর্স দিবেন হচ্ছে আপনার কি বলে অর্গানিক, রাইট? তারপরে সরি, সোর্স হচ্ছে গুগল ম্যাপস, মিডিয়াম হচ্ছে অর্গানিক, আর ক্যাম্পেইন আপনি দিতে পারেন মার্চের ক্যাম্পেইন, এপ্রিলের ক্যাম্পেইন, আপনার নাম দিয়ে দিলেন। তার ফলে যেটা হবে, ওইখানে যে ট্রাফিকটা জেনারেট হবে সেটা আপনার ইউটিএম কোড সহ জিএতে রেজিস্টার হবে। আপনার ইউটিএম সহ জিএতে রেজিস্টার হবে, তখন আপনি যখন ক্যাম্পেইন ওয়াইজ আপনি অর্গানিক ট্রাফিক ধরে চেক করবেন, ওই ট্রাফিকটাকে আপনি বলতে পারবেন যে এটা আমার ট্রাফিক, রাইট? এই জিনিসটা কিন্তু খুবই 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 একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গুগল লোকাল এসিওর জন্য, যে আপনার এই যে আপনি উপরে যে 5টা 6টা ইয়ে দেখতে পাচ্ছেন, কেপিআই দেখতেছেন, ওভারভিউ, কলস, মেসেজেস, বুকিংস, ডাইরেকশনস অ্যান্ড ওয়েব ক্লিকস। এই 5টা 6টার আপনি ডিটেলস জমা রাখবেন 1 নাম্বার প্রত্যেক মাসের জন্য। কারণ 1 মাস পর পর কিন্তু এটা হাফিস হয়ে যাবে। সো যদি সেপ্টেম্বরে যায় তাহলে কিন্তু মার্চে এটা দেখতে পারবেন না। আপনার যখন একটা অনেকটা লম্বা একটা টাইমলাইন জমা হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার দেখতে সুন্দর লাগবে, এবং ক্লায়েন্টও দে উইল ফিল হ্যাপি যে আপনি সিরিয়াসলি যে কাজ করতেছেন এবং ওইটাকে ট্র্যাক করতেছেন। সো দে উইল কন্টিনিউ ওয়ার্কিং উইথ ইউ, রাইট? এটা। আর সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে ওয়েবের যে অ্যাড্রেস থাকে, আমরা যে আহ, একটা থাকে হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, একটা থাকে হচ্ছে বুকিং এর অ্যাড্রেস, রাইট? এই দুইখানেই আপনি ইউটিএম কোড বসায় দেবেন। এটা একটা গেল। সো এইটা হয়ে গেল হচ্ছে লোকাল এসিওর জন্য। এখন টেকনিক্যাল এসিও। টেকনিক্যাল এসিও তে যেমন হচ্ছে যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যে টেকনিক্যাল এসিও, অনেকের ধারণা যে টেকনিক্যাল এসিও ঠিক করলে মনে হয় ট্রাফিক বেড়ে যায়। ভাই, এটা একেবারেই ভুল। টেকনিক্যাল এসিওর কাজ কিন্তু ট্রাফিক বাড়ানো না। এটা যদি আপনারা কেউ শেখায় থাকে, এটা ভুল শিখাইছে, রাইট? টেকনিক্যাল এসিওর কাজ ট্রাফিক বাড়ানো না। টেকনিক্যাল এসিওর কাজ হচ্ছে গুগল যাতে আপনার ওয়েবসাইট ঠিক মতো ক্রোল করতে পারে, গুগলের যাতে ইন্ডেক্সিং ঠিক মতো হয়, ক্রোলিং ঠিক মতো হয়, গুগলের জন্য কোনো সমস্যা না হয়, ওইটাকে ফিক্স করা। এটাকে যদি আপনার ফিক্স করার ফলে পেজ ইন্ডেক্স হয় এবং পেজে ভালো কন্টেন্ট থাকে, তাইলে আপনার র্যাঙ্কিং বাড়বে। ডাইরেক্ট আমি ইস্যু ফিক্স করলাম, তাতে কিন্তু র্যাঙ্ক বাড়লো না। আপনাকে ইস্যু ফিক্স করতে হবে এবং পেজের কন্টেন্ট ভালো হইতে হবে। সো কেউ যদি বলে যে আমাকে টেকনিক্যাল এসইও দিয়ে দাও, আমি তোমার র্যাঙ্ক একবারে টপে নিয়ে যাব, ভাই, এটা হচ্ছে একটা চাপাবাজি কথা। এই ধরনের
যারা মনে করেন কেপিআই এক্সপ্লেন করে কিংবা বোঝায় কিংবা দেখায়, তাদের দে হ্যাভ নো আইডিয়া। আমি যেমন আজকে সকালে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি নিউজ ইউকেতে কাজ করছি 2 বছর। ওকে, এবং তাদের আমি যখন জয়েন করি তখন দ্য সান নিউজ পেপারে 9 মিলিয়ন ইস্যুস ছিল সার্চ কনসোলে। এবং ওয়ান অফ দ্য মাই বিগেস্ট জব ছিল যে ওটাকে ফিক্স করা। আমি তো অনেক ধরনের, অনেক 2 বছর ধরে আমি ফিক্স করছি। It's- এটা কোনো চারটাখানি কথা না যে দুইটা ক্লিক করলাম আর ঠিক হয়ে গেল। আমাকে প্রত্যেকবার জিজ্ঞেস করছে, যদি লোকে কিংবা আমার বসে জিজ্ঞেস করছে, ডেভেলপাররা জিজ্ঞেস করছে, যদি এই ইস্যু আমি ফিক্স করি তাহলে আমার কি ট্রাফিক কত বাড়বে? আমি বলছি, সরি, ইটস নট পসিবল। আমি এটা তোমাকে কোনো গ্যারান্টি দিব না যে তুমি ইস্যু ফিক্স করবা আর ট্রাফিক বেড়ে যাবে। এইটা গ্যারান্টি দিতে পারি যে আপনার যে ক্রোল ইমপ্রুভ হবে, আপনার কি বলে ইন্ডেক্সিং ইমপ্রুভ হবে, সেটার আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু ইন্ডেক্সিং আর ক্রোলিং ইমপ্রুভমেন্ট হইলে যে ট্রাফিক বাড়বে, না। কারণ আপনার ওয়েবসাইটের কন্টেন্ট একেবারেই নিম্নমানের কন্টেন্ট। আপনি যতই টেকনিক্যাল এসইও করেন, কিভাবে পারবে? আপনি আপনি নিজে বলেন আমাকে, রাইট? সো এই ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে যে টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে আপনি কয়েকটা জিনিস আপনি সবসময় উল্লেখ করতে পারেন। যেমন আমি এই জিনিসটা একটু আগেই বললাম যে আমি এক্সপ্লেন করছি যে তোমার ওয়েবসাইটে 9 মিলিয়ন ইস্যু আছে, আমি ঠিক করব যখন আমার কাজ, আমি যেগুলো যত ইয়ে ঠিক করে ফেলবো, কি বলে সমস্যাগুলো ঠিক করব, তখন তোমার এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো ধীরে ধীরে কমে আসবে। এটা হচ্ছে একটা অন্য একটা ওয়েবসাইটে, ইটস নাথিং অন দ্যাট। মানে ফর ফর এক্সাম্পল, এটা আমি জাস্ট এই স্ক্রিনশটটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে এই যে মনে করে যে ফর এক্সাম্পল নট নট ফাউন্ড 404, 7টা প্রবলেম আছে। আমার দায়িত্ব হচ্ছে এই প্রবলেমটা ফিক্স করা যাতে গুগল এই প্রবলেমগুলো দেখতে না পায়, রাইট? তো এইভাবে আপনি, আমি যেটা করছিলাম যে একটা বিশাল একটা এক্সেল ডকুমেন্ট আছে এবং প্রত্যেক মাসে আমি এই ধরনের নাম্বারগুলো নিয়ে রাখি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, প্রত্যেক মাস। এবং ওটা সুন্দর করে কালার করে রাখবেন, যেটা বাড়তেছে কোনটা কমতেছে। যখন আপনি এই ধরনের একটা উম, মাসের পর মাস এটা এরকম ডেটা নিতে থাকবেন, দেখবেন যে ক্লায়েন্টও বুঝতে পারবে যে হ্যাঁ, এটা ইমপ্রুভ হচ্ছে, প্রবলেম কমতেছে। এবং আপনিও বুঝতে পারবেন যে কোন দিকে বাড়তেছে কোন দিকে কমতেছে। কারণ এই মাসে মনে করেন আপনার পেজ উইথ ইন্ডেক্স রিডাইরেক্ট আছে 15টা, আগামী মাসে তো আর আপনি জানতে পারতেছেন না কয়টা আছে। তো এই ডেটাটা নেওয়া উচিত। এবং আরেকটা আছে যে এই স্ক্রিনশটটা আমি জানি না যে আপনারা কেউ দেখেন কিনা, এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা স্ক্রিনশট। এটা আপনি পাবেন হচ্ছে সেটিংস এর ভিতরে গিয়ে। সেটিংস যদি যান, সেটিংস এবং কোথায় এটা, সেটিংস যেতে হবে, তারপর আপনাকে যেতে হবে ক্রল স্ট্যাটস। ক্রল স্ট্যাটসে গেলে আপনি ওই যে ডান পাশের যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এরকম একটা স্ক্রিনশট দেখতে পারবেন। এবং এটা আসলে কি? এটা আসলে যখন আপনার ওয়েবসাইটে গুগল আসে, তখন কিভাবে এটা দেখে, কতটুকু ডেটা পায় কতটুকু ডেটা পায় না, কোন ধরনের আম, কি বলে আপনার বট বেশি আসতেছে, কোন ধরনের রিসোর্স গুগল বেশি পাচ্ছে, এই ধরনের বিষয়গুলো এই সেকশনটাতে দেখায়। এই সেকশনটা আবার বলি, আপনি যাবেন হচ্ছে সেটিংসে, তারপরে যাবেন হচ্ছে ক্রোল স্ট্যাটসে। এবং ওইখানে গেলে আপনি এই স্ক্রিনশটটা পাবেন, হাতের ডান পাশে যে স্ক্রিনশটটা দেখাচ্ছি। ওইখানে আপনি দেখবেন যে বাই রেসপন্স, ফর এক্সাম্পল বাই রেসপন্সে আপনার কত পার্সেন্ট গুগলের যে ক্রল বট আছে সে কত পার্সেন্ট দেখতেছে, রাইট? তারপরে হচ্ছে পার্মানেন্টলি রিডাইরেক্ট কত পার্সেন্ট আছে পায়, কিংবা 304 কিংবা 404, এগুলা গুগল বট কোন কখন এটা পায়। এটা আপনাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে। যদি দেখেন যে আপনার 200, ওকে 200 এর পরিমাণ খুবই কম, অন্যগুলো খুব বেশি, তার মানে আপনার ওয়েবসাইটে কিন্তু সমস্যা আছে। হয়তোবা আপনার স্ক্রিমিং ফগ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি এইচএফ দেখতে দেখতে পাচ্ছেন না, কিন্তু গুগল আপনার সব সমস্যা দেখতেছে। আপনাকে ওই হিডেন প্রবলেমগুলো সলভ করতে হবে। এবং আপনি যখন এই ডেটাগুলো নিয়ে রাখবেন ও ওভার দ্য টাইম, দেখবেন যে
এবং এক্সপ্লেন করবেন আপনার ক্লায়েন্টকে যে আমি এই মাসে এই কাজটা করছি, এর ফলে এই ইমপ্রুভমেন্ট আসছে। দে উইল ফিল হ্যাপি। কখনো বোঝানোর চেষ্টা করবেন না যে আপনি টেকনিক্যাল এসইও করছেন বলে আপনার ট্রাফিক বেড়ে গেছে। ইটস নট পসিবল। এটা একটা চাপাবাজি। এটা যারা শেখায় তারা চাপাবাজি শেখায়, যারা বলে তারাও চাপাবাজ। ওইদিকে যাবেন না। যেটা রিয়েল, যেটা সত্যি, যেটা আপনি অ্যাকচুয়ালি ইমপ্রুভ করতে পারবেন সেটা দেখাবেন। যেটা কোনোদিন ইমপ্রুভ করতে পারবেন না সেটা দেখার লাভ নাই আসলে, বরং আপনার লস। কারণ হচ্ছে এখন যদি আমি ক্লায়েন্টকে বলি যে আমি টেকনিক্যাল এসইও করব আগামী 3 মাস এবং তোমার ট্রাফিক অনেক বাইরে যাবে, আপনি আপনি টেকনিক্যাল এসইও করলেন, আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ওয়েবসাইটের কন্টেন্ট একেবারেই পোর, ট্রাফিক তো আর বাড়লো না, তখন আপনি ক্লায়েন্টকে কি জবাব দেবেন? তো এই জন্য আপনাকে এইভাবে এক্সপ্লেন করতে হয় কি বলে টেকনিক্যাল এসইওর কেপিআই গুলো, রাইট? আচ্ছা, এখন যাই পরেরটাতে, ব্যাকলিং ক্যাম্পেইন। সেম, ওই ইন্টারভিউতে অধিকাংশই ছিল হচ্ছে লোকাল এসিও, আইদার তারা লোকাল এসিও করে অথবা ব্যাকলিং করে। এখন আমি তাদেরকে সেম কোয়েশ্চেন করছি যে তুমি যে ব্যাকলিং করলা, তো ব্যাকলিং এর সাকসেস কিভাবে দেখাবো? বলে যে ভাই র্যাঙ্কিং বাড়বে, ট্রাফিক বাড়বে। আমি বললাম যে ভাই, মনে করো আজকে তুমি ব্যাকলিং করলা, খুব ভালো কথা, ওই ব্যাকলিংটা যে কাউন্ট হবে, গুগল যে কাউন্ট করবে, সেটার কোনো গ্যারান্টি আছে? বলেন না। আমি বললাম যদি কাউন্ট করেও ওইটার জন্য যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট হবে, সেটা কি কোনো গ্যারান্টি আছে? বলে না। আমি বললাম তাহলে তুমি কি করে বললা যে ব্যাকলিং করলেই তোমার র্যাঙ্কিং বাড়বে, ট্রাফিক বাড়বে? কয় ভাই তা তো ঠিকই। তো এই জন্য যেটা হচ্ছে যে ওইদিকে যাওয়া যাবে না। আপনাকে যেটা এক্সপ্লেইন করতে হবে যে আমি যদি ব্যাকলিং ক্যাম্পেইন করি, ব্যাকলিং ক্যাম্পেইনের ফলে আমার ডোমেইন অথরিটি বাড়বে কিংবা আপনার ব্যাকলিং প্রোফাইল ভালো হবে এবং তার ফলে র্যাঙ্কিং বাড়ার চান্স আছে এবং র্যাঙ্কিং বাড়লে ট্রাফিক বাড়বে, রাইট? সো আগে যেটা অ্যাচিভেবল, যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন সেটা বলবেন যে আমি এইটা করব এবং এটার ফলে ট্রাফিক বাড়ার চান্স আছে কিংবা ট্রাফিক বাড়তে পারে কিংবা ট্রাফিক বাড়বে, এইভাবে বলবেন। বলবেন না যে ব্যাকলিং করলেই ট্রাফিক বেড়ে যাবে, এটা কিন্তু ভুল, রাইট? সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, মনে করেন আপনি যেই ধরনেরই একটা টুল ইউজ করেন, আপনি এইচরেফ ইউজ করেন, এসিএম রাশ ইউজ করেন, সেখানের একটা আপনি ইয়ে নিয়ে রাখলেন, ডেটা নিয়ে রাখলেন যে এই মাসে আমার ডিআর এত ছিল, ইউআর এত ছিল, ব্যাকলিং এত ছিল, রেফারিং ডোমেইন ছিল এত, নাম্বার অফ কিওয়ার্ড ছিল এত, ট্রাফিক ছিল এত, এক্স ওয়াই জেড। এবং এই এই যেমন পরে নিচের যে স্ক্রিনশটটা আপনার তো আছে হচ্ছে গুগল সার্চ কনসোলে, এটা কিন্তু অত তাড়াতাড়ি ইমপ্রুভ হয় না, বাট ইউ ক্যান অলসো টেক দিস ডেটা। এখন যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট হইতে পারে সেটা হচ্ছে যে আপনার ওই যে দেখেন প্রত্যেকটা এসইও টুলের মধ্যেই কিন্তু একটা অপশন বলে, সেটা হচ্ছে যে ট্রাফিক ভ্যালু, যে ট্রাফিকের মূল্য কত। তো এখন আপনি মনে করেন যে যখন আপনি এসইও, অনেক রোদ, যখন আপনি এসইও ট্রাফিক ক্যাম্পেইন শুরু করতেছেন, তখন দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে 2.3K ডলার, মানে এই মুহূর্তে যেই ট্রাফিক অর্গানিক সার্চের মধ্য দিয়ে আসতেছে, সেই ট্রাফিককে পিপিসি দিয়ে কিনতে হইলে সেই ক্লায়েন্টকে মাসে $2,300 খরচ করতে হবে। এটার মানেই হচ্ছে ট্রাফিক ভ্যালু। আবার বলি, এসিএম রাশ বলেন কিংবা এইচআরএফ বলেন, প্রত্যেকটা টুলের মধ্যে একটা ভ্যালু দেখায়, ওটাকে বলে হচ্ছে ট্রাফিক ভ্যালু। ফর এক্সাম্পল আমার যে স্ক্রিনশটটা আমি শেয়ার করছি সেইখানে দেখাচ্ছে যে ভ্যালু ইজ 2.3K, 2,300 ডলার। এটার মানে কি? এটার মানে দাঁড়াচ্ছে এই যে এই মুহূর্তে এই ওয়েবসাইটটা যে পরিমাণ ট্রাফিক পাচ্ছে, সেই ট্রাফিককে যদি পিপিসি ক্যাম্পেইনের মাধ্যমে আপনার কিনতে হয়, তাহলে ওই ক্লায়েন্টকে প্রত্যেক মাসে $2,300 খরচ করতে হবে। এখন আপনি বলবেন যে দেখো, এটা হচ্ছে শুরুতে, আমি ক্যাম্পেইন শুরুতে তোমার ট্রাফিক ভ্যালু হচ্ছে $2,300, আমি 2 মাস কাজ করছি,
এই যে তোমার ভ্যালুটা সেটা দাঁড়াইছে $4,000। তার মানে শুধুমাত্র এসইও ক্যাম্পেইন করার কারণে তোমার 2,000 থেকে 2,300 থেকে $4,000 চলে গেছে ট্রাফিক ভ্যালু। মানে তুমি মাসে অলমোস্ট $1,500 সেভ করতেছো। এটা হচ্ছে তোমার প্রফিট। বুঝাইতে পারলাম? এটা হচ্ছে সে এই যে $2,300 দিয়ে যে ট্রাফিক কিনতো তার পরিবর্তে সে $4,000 ট্রাফিক পাচ্ছে অর্গানিক সার্চের মাধ্যমে। তার মানে অলমোস্ট $1,500 উপরে তার কিন্তু লাভ হচ্ছে প্রত্যেক মাসে। আপনি বুঝাবেন যে আমার ক্যাম্পেইন করার কারণে এই ইমপ্রুভমেন্টটা তোমার আসছে। তুমি আমার দিছো $500 কথার কথা, কিন্তু আমি তোমাকে $1,500 বেনিফিট দিচ্ছি প্রত্যেক মাসে। রাইট? যেটা মেজার করা যায় সেটা বলবেন যে এটা মেজারেবল একটা ডেটা। বলবেন না যে আমি ব্যাকলিঙ্ক করছি আর তোমার ট্রাফিক বেড়ে গেছে, এটা আমার কৃতিত্ব। আপনি প্রুফ করতে পারবেন না। হাউ ক্যান ইউ প্রুফ? আপনি এইভাবে প্রুভ করতে পারবেন যে দেখো, এই যে একটা টুল, এটা তো আমার নিজেরও টুল না, এটা গুগলের টুল না, এটা থার্ড পার্টি টুল। তারা যেই ডেটাগুলো দিচ্ছে বেসড অন সেই ডেটা আমি তোমাকে বলতেছি যে দিস ইজ দ্য ইমপ্রুভমেন্ট আই হ্যাভ ডান ইন দ্য লাস্ট 2 মান্থস, 3 মান্থস, 4 মান্থস। দেখবেন যখনই এইভাবে ক্লায়েন্টকে এক্সপ্লেন করবেন, টাকা দিয়ে এক্সপ্লেন করবেন, ক্লায়েন্ট উইল বি হ্যাপি। রাইট? ওকে। আচ্ছা, তারপরে পরেরটাতে কি আছে? ইমেজ অপটিমাইজেশন। আহ, একজন দুজন বলছে যে তারা ইমেজ অপটিমাইজেশন করছে। আমি জিজ্ঞেস করছি যে ইমেজ অপটিমাইজেশন কিভাবে করছেন। সে বলছে যে আমি ইমেজের নেম চেঞ্জ করে দিয়েছি, কিংবা অল ট্যাগ চেঞ্জ করছি, টাইটেল চেঞ্জ করছি। আমি বলছি "Okay, খুব ভালো। তাহলে এখন আপনি আমাকে বলেন যে আপনি এটা কিভাবে প্রুফ করবেন যে আপনার ইমেজ অপটিমাইজেশন ক্যাম্পেইনের কারণে আপনার ইমপ্রুভমেন্ট আসছে?" সে বলতেছে ভাই আমি তো জিএতে সরি, সার্চ কনসোলের ডেটা দেখাবো। আমি বললাম সার্চ কনসোলের ডেটা দেখান। সে আমাকে নিয়ে গেছে ঠিকই, কিন্তু ঠিক কেপিআইটা দেখায় নাই। ঠিক যেটা কেপিআই আপনার দেখানো উচিত সেটা হচ্ছে আপনি সার্চ কনসোলে যখন যাবেন, সার্চ কনসোলের পারফরমেন্সে যাচ্ছেন, পারফরমেন্সে যাওয়ার পরে উপরে যে একটা আপনার মানে ড্রপ ডাউন মেনু আছে, যার মধ্যে বলেছে সার্চ টাইপ ওয়েব থাকে যেটা সবসময়, সেখানে ক্লিক করলে আপনি এই অপশনটা দেখতে পারবেন, ওয়েব, ইমেজ, ভিডিও, নিউজ। আপনি যখন ইমেজে সিলেক্ট করবেন, অ্যাপ্লাই করবেন, তখন ওই ইমেজ আপনার কতটুকু ভিজিবিলিটি আপ ডাউন হয়েছে কিংবা ক্লিক বাড়ছে না কমছে ওইটা দেখায়। আপনি ওইখানে যদি কোনো ইমপ্রুভমেন্ট হয়ে থাকে, সেই ইমপ্রুভমেন্টটাকে আপনি আপনার নিজের কৃতিত্ব বলতে পারেন। ওভারঅল ট্রাফিকের উপরে কিন্তু আপনার কৃতিত্ব নাই। কারণ আপনি চেঞ্জ করছেন ইমেজ, তাতে কিন্তু পেজ র্যাঙ্ক বাড়ে নাই, ইমেজ র্যাঙ্ক বাড়ছে। রাইট? আপনি যদি ইমেজ ইমপ্রুভমেন্ট করে থাকেন, ইমেজের র্যাঙ্ক বাড়ছে, পেজের র্যাঙ্ক কিন্তু বাড়ে নাই। তাহলে আপনি কি করে বলতে পারেন যে ইমেজ চেঞ্জ করার কারণে আপনার পেজের র্যাঙ্ক বেড়ে গেছে, এবং আপনি ওভারঅল যে ট্রাফিক, ওয়েব পেজের যে ট্রাফিক, সেটা কিন্তু আপনি নিজের ট্রাফিক বলতে পারেন না। এইভাবে বেসিকলি আপনাকে দেখাইতে হবে। ইমেজ সিলেক্ট করবেন, ইমেজ সিলেক্ট করার পরে যে পারফরমেন্সটা দেখাবেন আপ এন্ড ডাউন হচ্ছে, ওইটাকে আপনি বলতে পারেন যে দিস ইজ মাই ইমপ্রুভমেন্ট। রাইট? তো আসলে আহ, এইভাবে প্রত্যেকটা বিষয় আপনি যখনই কোনো একটা এসইও নিয়ে কাজ করেন, সেই এসইওটার জন্য আপনার সেই ধরনের কেপিআই ইউজ করতে হয়। সব কেপিআই কিন্তু, যে এখন এতক্ষণ ধরে আমি যেটা বললাম, সব কেপিআই কিন্তু আপনার ট্রাফিক ক্লিক দিয়ে এক্সপ্লেন করা সম্ভব না। আপনার ক্লায়েন্ট হয়তো বা আপনি বুঝাইলেন, আবজাব বুঝাই দিলেন, আপনার ক্লায়েন্ট হয়তো আবজাব বুঝে ফেলাইলো, বাট ইটস নট রাইট। যদি কোনোদিন আপনার ক্লায়েন্ট রিয়েলি ক্যাপাবল হয়, যে না জানে যে আসলে এসইও কিভাবে কাজ করে, কিংবা কোন এসইও কি, তাকে কিন্তু এইভাবে আবজাব বুঝাইতে গেলে আপনি নিজেও ধরা খাবেন, আপনি একটা কাজ হারাবেন, এবং দেখা যাবে যে আপনার একটা ব্যাড রিপুটেশন চলে আসবে। রাইট? তো উম, আজকে এই পর্যন্তই আসলে আমি যেটা আপনার যেটা এক্সপ্লেন করার চেষ্টা করছি, আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। রাইট? যে কিভাবে কাজগুলো হয়। সো আই হোপ যে আপনাদের আহ, এই সেশনে আমি যা যা বোঝানোর চেষ্টা করলাম, আর কিছুটা হলেও আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। রাইট?
আসলে দেখেন, আমরা তো আমি যতজনের সাথেই কথা বলছি তারা মোর অর লেস জানে কিভাবে কাজ করতে হয় জানেন। কিন্তু সমস্যাটা কিন্তু ওইখানে না। সমস্যাটা হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডলিং এ। সবারই আমি যতজনের সাথে আ কথা বলছি তাদের কে আমি কিন্তু তারা যত না আমার প্রশ্নের উত্তর দিছে তার চেয়ে বেশি আমি আ ইন্টারভিউ এর পরে তাদেরকে এক্সপ্লেইন করছি। যে আপনি এইখানে ভুল করছেন, আপনি এটা ভুল করছেন, আপনার এইটা বলা উচিত ছিল। আপনি এটা বলেন নাই কিংবা আপনি এটা বলছেন। I hope যে যারা ইন্টারভিউতে ছিলেন they knew something new and now যেটা হচ্ছে যে আ ওই সেশন থেকে ওই ইন্টারভিউ গুলো থেকে আমি যেই জিনিসগুলো পয়েন্ট আউট করেছিলাম সেগুলোই আমি চেষ্টা করতেছি যে আপনাদের মধ্যে তুলে ধরতে। রাইট? তো এইজন্যই এইটা ছিল আমার ১ম সেশন যেখানে আমার কাছে মনে হয়েছে যে রিপোর্টিং এর ব্যাপারে একদম সবাই খুবই দুর্বল। এটা মানে আ আমি আ কি বলবো? নির্দ্বিধায় বলতে পারি। এবং সো আই আই গেস যে এখন জানতে পারলেন যে প্রত্যেকটা এসইও আপনি যেই ধরনের এসইও করেন না কেন, প্রত্যেকটা এসইও এর একটা ডিফারেন্ট পারপাস আছে। একটা একটা কারণে আপনি এসইও করেন। সব এসইওর পারপাস কিন্তু আপনার ট্রাফিক ইমপ্রুভ করা না। এবং সব ক্যাম্পেইন যখন আপনি করবেন, সব ধরনের যখন ক্যাম্পেইন করবেন, সব এসইও তে আপনার ট্রাফিক ইমপ্রুভ হবেও না। সো আপনি যদি ঠিকমতো এক্সপ্লেইন না করেন যে আপনি কি কাজ করছেন এবং ক্লায়েন্টের ওয়েবসাইটে কিংবা ক্লায়েন্টের কি বেনিফিট হইছে, আপনি কিন্তু ওই কাজটা লুজ করবেন। ক্লায়েন্ট বলবে যে, "তোমার জন্য তো আমার কোনো লাভই হয়নি। তোমারে আমার নিয়ে লাভ কি? তোমারে আমি টাকা দিমু কেন?" তখন আপনি এক্সপ্লেইন করবেন যে আসলে আ ম তখন না মানে অনেক আগেই মানে মানে প্রজেক্ট কাজ শুরু করার থেকে প্রজেক্ট শুরু করার ১ম থেকেই আপনি এক্সপ্লেইন করতে থাকবেন যে, "আমি এইটা করব, এইভাবে করব এবং এটা করলে এটা হবে।" রাইট? তো আমি আ সা সাবিল হোসেন হিরণ, ভাইয়া সার্চ কনসোল ইস্যু ফিক্স লাইভ দেখতে চাই আপনার কাছে থেকে। ভাইয়া আমি আ ইন দ্যা পাস্ট কয়েকটা ছোটখাটো আম সেশন করছি। উম লা কি বলে স্ক্রিমিং ফ্রগ এবং সার্চ কনসোল এর বিভিন্ন ইস্যু নিয়ে, রাইট? এবং ওই ইস্যু গুলা আম ই আমি জানি না if you have seen those videos আমি প্লিজ ওই আ ভিডিওগুলা দেখতে হবে এবং দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে then you can ask me. আ আই আ তখন আমি I will definitely happy to arrange more session like this. Okay? So anyway guys, thank you for joining. I hope this session was helpful to you all and আম সো পরের সেশনে আমি এক্সপ্লেইন করব যে আমি আ যেমন আ আরেকটা সমস্যা নিয়ে আম সবাইকে অনেকটা বলছি যে কেন আপনি যতই হোক আপনি এসইও আপনার লোকাল এসইও খুব ভালো লাগে, আপনি লোকাল এসইওই করবেন। কিংবা আপনার আম যেটা বলতে চাচ্ছিলাম সরি মানে আমি একটা কমেন্ট ঠিক বুঝতে পারতেছি না। রায়হান আবরার বলেছেন, "ভাই এসআরএস এলটিডি।" I don't know what that mean. আম যেটা বলছিলাম যে এর পরের একটা সেশনে আমি একটু এক্সপ্লেইন করব যে আপনি যতই লোকাল এসইও করেন, যতই ব্যাকলিঙ্ক করেন, যতই টেকনিক্যাল এসইও করেন, অন্য ধরনের এসইও এর উপরে কিন্তু আপনার নলেজ রাখতে হবে এবং কেন রাখতে হবে ওই বিষয়টা আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তাহলে গাইস আজকে ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।